ভাবি, ও ভাবি, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? ভাইয়া বিদেশ আছে তো কি হয়েছে, আমরা তো আছি। ভাবি, তুমি কোনো চিন্তা করো না। তোমার যখন যা প্রয়োজন হয় আমাদেরকে বলবা, আমি তোমাকে এনে দেওয়ার চেষ্টা করব। তখন আমি বললাম, কৌশিক, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সব কিছু এনে দেওয়ার চেষ্টা করবা, কিন্তু তুমি আমাকে যেই রেসপন্সটা করবা সেটা তো তোমার ভাইয়ের মতো হবে না। আমি বললাম, ভাবি, তুমি কোনো চিন্তা করো না। ভাইয়া বিদেশ গেছে শুধু আমাদের পরিবারের সুখের জন্য, তোমার সুখের জন্য, তোমার ভবিষ্যতের কথা ভেবে, তোমার ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। ভাবি, চিন্তা করো না, আর কয়টা দিন অপেক্ষা করো, দেখবা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেবরের মুখ থেকে এইরকম সান্ত্বনা পেয়ে আমার খুব ভালোই লাগলো। আমার স্বামী বিদেশ যাওয়ার পর আমার দেবর কৌশিক আমার খুব খেয়াল রাখত। ধীরে ধীরে তার সাথে আমার একটা বন্ধুত্বের মতো। একদিন আমার কিচ্ছু ভালো লাগছিল না। আমি আমার দেবরকে বললাম, কৌশিক, আমার সাথে একটু গল্প করবা? কৌশিক বলল, ঠিক আছে, চলো ভাবি, আমরা দুজন মিলে গল্প করি। তারপর দেবর আর আমি বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে লাগলাম। এক পর্যায়ে আমি কৌশিককে বললাম, কি দেবরজি, প্রেম টেম হয় নাকি কারো সাথে? তখন দেবরজি বলল, কি যে বলো ভাবি। আমি যখন দেবরের সাথে এইরকম কথা বলছিলাম তখন দেবর হঠাৎ এমন একটি কাণ্ড করে বসল, তাতে আমি হতবাক হয়ে গেলাম। কারণ দেবর তখন... বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবার নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমার নাম কৌশিক। আমি কলকাতার একজন সাধারণ ছেলে। আমাদের পরিবারে আমরা ৫ জন সদস্য। আমি, বাবা, মা, আমার বড় দাদা রোহান আর আমার বৌদি পূজা। আমার দাদা আর বৌদির বিয়ে হয়েছে মাত্র ৩ মাস হলো। বিয়ের পরপরই দাদার বিদেশে যাওয়ার ডাক আসে। বাড়ির অর্থনৈতিক অবস্থার কথা ভেবে দাদা বিদেশে পাড়ি জমায়, আর আমাদের পরিবারে রেখে যায় তার সদ্য বিবাহিতা স্ত্রীকে। বৌদি দেখতে খুবই সুন্দর এবং মার্জিত ছিল। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই তার শান্ত স্বভাব ও ব্যক্তিত্বে মুগ্ধ ছিল। মা তো বৌদিকে পেয়ে গর্বে ফুলে থাকতেন। মায়ের ধারণা ছিল বাড়ির বউ আকর্ষণীয় হলে বংশের নাম উজ্জ্বল হয়। বৌদি আমাদের বাড়িতে আসার পর থেকে কেমন যেন একটু চুপচাপ থাকত। প্রথম প্রথম আমরা ভাবতাম নতুন পরিবেশ, তাই হয়তো মানিয়ে নিতে সময় লাগছে। মা তার সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করতেন, বাবাও তাকে মেয়ের মতোই স্নেহ করতেন। আমি প্রথম দিকে বৌদির সাথে খুব একটা কথা বলতাম না, কিছুটা লজ্জায় আর কিছুটা সমীহ করে। কিন্তু দাদার অনুপস্থিতিতে মা আমাকে বুঝিয়ে দিয়েছিলেন যে বৌদির যে কোনো প্রয়োজনে যেন আমি সাহায্য করি। আমি মায়ের কথা মেনে নিয়েছিলাম, কারণ পরিবারে একে অপরের পাশে দাঁড়ানোই তো নিয়ম। সমস্যাটা শুরু হলো দাদার যাওয়ার সপ্তাহখানেক পর থেকে। একদিন সন্ধ্যায় বৌদি আমাকে ডেকে হাতে কিছু টাকা দিয়ে বলল, কৌশিক, বাজার থেকে আমার জন্য একটা বড় মোমবাতি নিয়ে আসবে। আমি একটু অবাক হলাম, কারণ আমাদের বাড়িতে ইনভার্টার ছিল। লোডশেডিং হলেও আলোর কোনো সমস্যা হতো না। তবুও নতুন বৌদি প্রথমবার কিছু একটা চেয়েছে, তাই না করতে পারলাম না। দোকান থেকে একটা বড় মোমবাতি কিনে আনলাম। বৌদি মোমবাতিটা হাতে নিয়ে এমনভাবে খুশি হলো যেন আমি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এনেছি। এরপর থেকে এটা একটা দৈনন্দিন রুটিনে পরিণত হলো। প্রতিদিন সন্ধ্যায় বৌদি আমাকে টাকা দিত, আর আমি দোকান থেকে একটা বড় মোমবাতি কিনে আনতাম। দোকানদারও আমাকে প্রতিদিন এভাবে মোমবাতি কিনতে দেখে বেশ অবাক হতেন। একদিন তিনি কৌতূহলবশত জিজ্ঞেসই করে ফেললেন, কি ভাই, বাড়িতে এত মোমবাতি দিয়ে কি হয়? প্রতিদিন এত বড় মোমবাতি দিয়ে কি করো? তার কথায় আমার খুব লজ্জা করত, কিন্তু বৌদিকে তো আর না বলা যায় না। আমি শুধু ভাবতাম, এত মোমবাতি দিয়ে বৌদি আসলে করেটা কি? সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল অন্য জায়গায়। বৌদি মোমবাতিটা হাতে পাওয়ার পরই নিজের ঘরে চলে যেত। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে এসে মোমবাতির ভেতরের সুতোটা ময়লার ঝুড়িতে ফেলে দিত, আর মোমের অংশটা নিয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিত। আমি কিছুতেই এই রহস্যের কিনারা করতে পারছিলাম না। সুতো ছাড়া তো মোমবাতি জ্বলে না,
তাহলে এই মোম দিয়ে সে কি করে? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। মাঝে মাঝে মায়ের সাথে কথা প্রসঙ্গে আমি বিষয়টা তোলার চেষ্টা করতাম, কিন্তু মা বলতেন, আহা বেচারি, স্বামী কাছে নেই, হয়তো একা একা থাকতে ভালো লাগে না, হয়তো মোমের আলোয় বসে তোর দাদার সাথে ফোনে কথা বলে, তাই মন ভালো থাকে। মায়ের এই সরল ব্যাখ্যা আমার মনকে শান্ত করতে পারত না, কারণ ফোনে কথা বলার জন্য মোমবাতির প্রয়োজন হয় না, আর হলেও সুতোটা ফেলে দেওয়ার কোনো মানে হয় না। দিনের পর দিন এই একই ঘটনা ঘটতে থাকায় আমার মনের ভেতর একটা অস্বস্তি তৈরি হতে শুরু করলো। একদিকে দোকানদারের টিপ্পনি, অন্যদিকে বৌদির এই রহস্যময় আচরণ, সব মিলিয়ে আমি একটা অদ্ভুত মানসিক চাপের মধ্যে ছিলাম। আমি বুঝতে পারছিলাম এই সাধারণ মোমবাতি কেনার পেছনে কোনো এক গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমাদের পরিবারের সবার অগোচরে ঘটছে। পরিবারের শান্তি বজায় রাখার জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু আমার মন বলছিল এই রহস্যের সমাধান করা দরকার। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে জানতে হবে বৌদি প্রতিদিন সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ করে এই মোমবাতিগুলো দিয়ে আসলে কি করে। আমার মনে হচ্ছিল এই রহস্যের সাথে হয়তো আমার দাদার ভবিষ্যৎ বা আমাদের পরিবারের শান্তি জড়িয়ে থাকতে পারে। তাই আমি সুযোগের অপেক্ষা করতে লাগলাম। মোমবাতির রহস্যটা আমাকে এতটাই ভাবাচ্ছিল যে আমি অন্য কোনো কিছুতে মন দিতে পারছিলাম না। দিনের বেলায় বৌদি সবার সাথে স্বাভাবিকভাবেই কথা বলতো, বাড়ির কাজে মাকে সাহায্য করত, বাবার সাথে বসে টিভি দেখত, কিন্তু সন্ধে নামতেই সে যেন অন্য এক মানুষ হয়ে যেত। তার হাসি খুশি মুখটা কেমন যেন গম্ভীর হয়ে যেত, আর তার একমাত্র চিন্তা থাকত আমার বাজার থেকে ফেরার পথের দিকে। আমি বাড়ি ফিরতেই তার প্রথম প্রশ্ন থাকত, মোমবাতি এনেছিস? এই একটা বাক্য ছাড়া সন্ধে তার মুখে যেন অন্য কোনো কথা থাকত না। আমি ভেবেছিলাম হয়তো ইনভার্টার থাকা সত্ত্বেও বৌদির ঘরে আলোর কোনো সমস্যা হচ্ছে। তাই একদিন একজন ইলেকট্রিশিয়ান ডেকে এনে বৌদির ঘরের সমস্ত ওয়্যারিং পরীক্ষা করালাম। ইলেকট্রিশিয়ান জানালো সব কিছু একেবারে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি উদ্দেশ্যমূলকভাবে বৌদির সামনেই নাকে বললাম, মা, এখন আর চিন্তা নেই, বৌদির ঘরে আলোর কোনো সমস্যা হবে না। আমার কথা শুনে বৌদি শুধু একটু অদ্ভুতভাবে হাসল, কিন্তু কিছুই বলল না। আমার আশা ছিল এরপর হয়তো সে আর মোমবাতি আনতে বলবে না, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। সেদিন সন্ধ্যায় বৌদি আমার হাতে টাকা ধরিয়ে দিয়ে সেই একই অনুরোধ করল। আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, বৌদি, একটা কথা জিজ্ঞেস করব? বাড়িতে তো এখন 24 ঘন্টা বিদ্যুৎ থাকে, তাহলে তোমার প্রতিদিন মোমবাতির কি প্রয়োজন? আমার প্রশ্ন শুনে বৌদি প্রথমে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর খিলখিল করে হেসে উঠল। তার হাসিটা আমার কাছে স্বাভাবিক মনে হলো না, কেমন যেন রহস্যময় আর অর্থপূর্ণ ছিল। সে হেসে বলল, তুমি বড্ড সরল কৌশিক, সব কিছুর পেছনে কি কারণ থাকতে হয়? আমার ভালো লাগে তাই আনি। এই উত্তরটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হলো না। ভালো লাগার জন্য কেউ প্রতিদিন এতগুলো টাকা খরচ করে মোমবাতি কিনে তার সুতো ফেলে দেয় না। আমি বুঝতে পারলাম সে আসল কারণটা আমার কাছ থেকে আড়াল করতে চাইছে। তার এই লুকোচুরি আমার সন্দেহকে আরও বাড়িয়ে তুলল। আমি ঠিক করলাম সরাসরি প্রশ্ন করে লাভ নেই, আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। বৌদির ঘরের জানালার দিকে আমার নজর গেল। তার ঘরটা ছিল বাড়ির পেছনের দিকে, আর জানালাটা খুললে পেছনের বাগানটা দেখা যেত। আমি ভাবলাম যদি কোনোদিন রাতে জানালাটা খোলা থাকে তাহলে হয়তো আমি উঁকি দিয়ে দেখতে পারবো ভেতরে কি হচ্ছে। কিন্তু এই কাজটা করতে আমার নিজেরই খুব লজ্জা করছিল। যদি কেউ দেখে ফেলে তাহলে কি ভাববে? একদিন রাতে দাদার সাথে মায়ের ফোনে কথা হচ্ছিল। দাদা মাকে জিজ্ঞেস করছিল, মা, পূজা কি আমার উপর রাগ করে আছে? আমি ফোন করলে ভালো করে কথাই বলতে চায় না, সবসময় কেমন যেন অন্যমনস্ক থাকে। মায়ের মুখটা শুনেই বোঝা যাচ্ছিল তিনি চিন্তিত। মা দাদাকে সান্ত্বনা দিয়ে বললেন, না বাবা, ও তো সারাদিন তোর কথাই বলে, হয়তো একা একা লাগে তাই মন খারাপ থাকে। কিন্তু আমি বুঝতে পারছিলাম বিষয়টা এত সরল নয়। দাদার ফোন রাখার পর মা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন, বললেন, বুঝলি কৌশিক, মেয়েটার জন্য খুব চিন্তা হয়। তোর দাদাও দূরে, একা একা মেয়েটা কি করে, তুই একটু খেয়াল রাখিস, ওর কোনো সমস্যা হলে আমাকে জানাস। মায়ের কথায় আমার ভেতরে দায়িত্ববোধটা আরও জেগে উঠল।
আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে কোনো মূল্যে আমাকে এই রহস্যের শেষ দেখতেই হবে। শুধু বৌদির জন্য নয়, আমার দাদা এবং আমার পুরো পরিবারের ভালোর জন্যেই এই সত্যটা জানা প্রয়োজন ছিল। আমি বুঝতে পারছিলাম বৌদির এই অদ্ভুত আচরণের সাথে দাদার মানসিক অশান্তির একটা যোগসূত্র রয়েছে। যদি আমি এই রহস্যের সমাধান করতে পারি, তাহলে হয়তো দুটি মানুষের সম্পর্ককে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারব। এই চিন্তাটা আমাকে সাহস দিল। পরের কয়েকটা দিন আমি সুযোগ খুঁজতে লাগলাম, কিন্তু বৌদি এতটাই সতর্ক ছিল যে সে সন্ধ্যায় ঘরে ঢোকার সাথে সাথেই দরজা জানালা সব ভালোভাবে বন্ধ করে দিত। আমি কয়েকবার রাতে তার ঘরের আশপাশ দিয়ে ঘুরে এসেছি, কিন্তু বন্ধ জানালার বাইরে থেকে কিছুই বোঝার উপায় ছিল না। তবে মাঝে মাঝে একটা অদ্ভুত শব্দ আমার কানে আসত, যেন কেউ খুব কষ্টে শ্বাস নিচ্ছে বা চাপা কান্নার শব্দ। শব্দটা এতটাই ক্ষীণ ছিল যে আমি নিশ্চিত হতে পারতাম না এটা আমার মনের ভুল নাকি সত্যিই কোনো আওয়াজ আসছে। একদিন আমি সাহস করে বৌদিকে বললাম, বৌদি, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোমাকে কিছুদিন ধরে খুব চিন্তিত মনে হচ্ছে। আমার কথা শুনে সে চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে হেসে বলল, কই না তো, আমার আবার কি সমস্যা হবে, সারাদিন বাড়িতেই তো থাকি। সে যতই স্বাভাবিক হবার চেষ্টা করুক না কেন, তার চোখের গভীরে আমি একটা চাপা উদ্বেগ আর ভয় দেখতে পাচ্ছিলাম। ওই দিন সন্ধ্যায় বৌদি আমাকে মোমবাতি আনতে বলার পর একটা অদ্ভুত কথা বলল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমার তো জানার খুব ইচ্ছে আমি মোমবাতি দিয়ে কি করি, তাই না? আচ্ছা, আজ রাতে আমি জানালাটা একটু খোলা রাখব, সাহস থাকলে এসে দেখে যেও। কথাটা বলে সে মুচকি হেসে নিজের ঘরের দিকে চলে গেল। আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। সে কি আমার সাথে মজা করছে নাকি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? আমার মনে দ্বিধা আর ভয় কাজ করছিল। যদি এটা তার কোনো চাল হয়, যদি আমি সেখানে যাই আর সে চিৎকার করে সবাইকে ডেকে তোলে, তাহলে আমার সম্মানটা ধুলোয় মিশে যাবে। মা বাবা আমার সম্পর্কে কি ভাববে? কিন্তু আমার মন বলছিল এটা একটা সুযোগ। যদি আমি আজ সত্যিটা না জানতে পারি, তাহলে হয়তো আর কোনোদিনও পারবো না। আমি ঠিক করলাম যা হবার হবে, আমি আজ রাতে যাবই। রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, আমি পা টিপে টিপে আমার ঘর থেকে বের হলাম। চারদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমার হৃৎপিণ্ডটা ভয়ে ধকধক করছিল। আমি খুব সাবধানে বাড়ির পেছন দিকে গেলাম। দূর থেকে দেখলাম বৌদির ঘরের জানালাতে সত্যিই কিছুটা খোলা, আর ভেতর থেকে একটা হলদে আভা বেরিয়ে আসছে। আমি ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। জানালার কাছে পৌঁছে আমি ভেতরে উকি দেওয়ার জন্য প্রস্তুত হলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেতর থেকে একটা অসহায় কান্নার মতো চাপা গোঙানির শব্দ ভেসে এলো। শব্দটা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমার মনে হলো বৌদি কোনো বড় কষ্টে আছে। আমার মনে হলো ভেতরে নিশ্চয়ই কিছু গুরুতর ঘটছে, কেউ হয়তো বৌদির ওপর চাপ সৃষ্টি করছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার ভয়টা সাহসে পরিণত হলো। আমি আর এক মুহূর্তেও দেরি না করে দরজায় ধাক্কা দেওয়ার জন্য দৌড়ে গেলাম, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই ভেতর থেকে বৌদির গলা ভেসে উঠল, কে ওখানে? খবরদার, ভেতরে আসার চেষ্টা করবে না। তার গলার স্বরে এমন একটা কর্তৃত্ব ছিল যে আমার পা দুটো যেন মাটিতে আটকে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বৌদি, তুমি ঠিক আছো? ভেতর থেকে আওয়াজ আসছিল তাই ভয় পেলাম। আমার কথা শেষ হবার আগে সে ভেতর থেকে বলল, আমি একদম ঠিক আছি, তুমি এখান থেকে যাও কৌশিক, আর কোনোদিন আমার ঘরের আশেপাশে আসার চেষ্টা করবে না। তার কথায় কোনো ভয় বা আকুতি ছিল না, ছিল শুধু কঠোরতা আর বিরক্তি। আমি অপমানিত আর বিভ্রান্ত হয়ে সেখান থেকে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত আমার চোখে ঘুম এলো না। সেই যন্ত্রণাকাতর আর্তনাদ আর বৌদির কঠোর গলা আমার কানে বাজতে থাকল। পরদিন সকালে পরিবেশটা থমথমে ছিল। আমি বৌদির মুখোমুখি হতে পারছিলাম না। লজ্জায় আর অপমানে আমার মাথা নত হয়ে আসছিল। ব্রেকফাস্টের টেবিলে সে এমনভাবে আচরণ করছিল যেন গতরাতে কিছুই হয়নি। তার এই স্বাভাবিকতা আমার কাছে আরও বেশি অস্বাভাবিক মনে হচ্ছিল। সে কি সত্যিই চায় না যে আমি সত্যিটা জানি, নাকি সে আমাকে ভয় দেখানোর জন্য এই নাটকটা করেছে? আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। মায়ের মুখটাও গম্ভীর ছিল। রাতে হয়তো তিনি আমার বেরিয়ে যাবার শব্দ পেয়েছিলেন। তিনি আমাকে সরাসরি কিছু জিজ্ঞেস করলেন না, কিন্তু তার চোখের চাহনি বলে দিচ্ছিল যে তিনি কিছু একটা সন্দেহ করেছেন। তিনি বৌদির সাথেও আগের মতো সহজভাবে কথা বলছিলেন না। বাড়ির পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। বাবা হয়তো কিছুই বুঝতে পারেননি, তাই তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করছিলেন।
দুপুরের দিকে মা আমাকে একা ডেকে পাঠালেন। তিনি আমাকে সরাসরি জিজ্ঞেস করলেন, কৌশিক, কাল রাতে তুই কি তোর বৌদির ঘরের দিকে গিয়েছিলি? আমি মাথা নিচু করে হ্যাঁ বললাম। মা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমি জানি তোর মনে অনেক প্রশ্ন, আমারও হচ্ছে, কিন্তু বাবা, যাই করিস খুব সাবধানে করিস। আমি চাই না এই বাড়িতে কোনো অশান্তি হোক। তোর বৌদি আমাদের বাড়ির সম্মান। মায়ের কথায় আমি ভরসা পেলাম। তিনি আমাকে ভুল বোঝেননি, এটাই আমার জন্য অনেক ছিল। কয়েকদিন পর দাদা আবার ফোন করল। এবার সে সরাসরি মায়ের কাছে অভিযোগ করল। সে বলল, মা, পূজার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। সে আমার সাথে ঠিকমতো কথা তো বলেই না, উল্টে আমি কিছু জিজ্ঞেস করলে ঝগড়া শুরু করে দেয়। সে আমাকে বলেছে আমি যেন তাকে আর ফোন না করি। এই কথা শুনে মা একেবারে ভেঙে পড়লেন। তার আদরের ছেলের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। মা এবার কঠিন হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি বৌদিকে ডেকে সরাসরি জিজ্ঞেস করলেন, বৌমা, তোমার সমস্যাটা কি? তুমি রোহানের সাথে এরকম ব্যবহার কেন করছো? আর প্রতিদিন সন্ধ্যায় দরজা বন্ধ করে ঘরে কি করো তুমি? মায়ের প্রশ্ন শুনে বৌদি প্রথমে চুপ করে রইল। তারপর হঠাৎ করেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে বলল, আমার জীবনটা আমি আমার মতো করে চালাবো। আপনাদের এত সমস্যা হলে নিজের ছেলেকে বলুন আমাকে এসে নিয়ে যেতে। বৌদির এই রূপ দেখে আমরা সবাই অবাক হয়ে গেলাম। যে মেয়েটা এত দিন ধরে এত শান্ত আর ভদ্র ছিল, তার ভেতরে এত রাগ আর ক্ষোভ জমা ছিল। মায়ের সাথে তার তীব্র কথা কাটাকাটি শুরু হয়ে গেল। বাবা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু বৌদি কারোর কথাই শুনল না। সে কাঁদতে কাঁদতে বলল, বিয়ের সময় তো কত বড় বড় কথা বলেছিলে, আর এখন আমার স্বামীকেই আমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়েছ। আমি এখানে একা একা কী নিয়ে থাকব? তার কথাগুলো আমাদের সবার বুকে ছুরির মতো বিঁধল। আমরা বুঝতে পারছিলাম দাদার অনুপস্থিতি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে, কিন্তু তার এই রহস্যময় আচরণের কারণটা তখনও আমাদের কাছে অজানা। ঝগড়ার পর থেকে বৌদি বাড়ির কারোর সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিল। সে বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকত, শুধু খাওয়ার সময়টুকু বাইরে আসত। বাড়ির এই অশান্তিকর পরিবেশে আমি আরও বেশি করে প্রয়োজন অনুভব করছিলাম সত্যিটা খুঁজে বের করার। আমি বুঝতে পারছিলাম এই মোমবাতির রহস্যের সাথেই সব সমস্যার জট জড়িয়ে আছে। যদি এই জটটা খোলা যায়, তাহলে হয়তো আমাদের ভেঙে যাওয়া সম্পর্কগুলো আবার জোড়া লাগবে। আমি এবার আরও সতর্ক হয়ে কিন্তু আরও দৃঢ় সংকল্প নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে ঝগড়া হওয়ার পর কয়েকটা দিন বৌদি আমাকে আর মোমবাতি আনতে বলেনি। আমি ভেবেছিলাম হয়তো মা বকাবকি করায় সে তার অদ্ভুত কাজটা বন্ধ করে দিয়েছে। বাড়ির পরিবেশটাও একটু শান্ত হয়েছিল, কিন্তু আমার মন থেকে সন্দেহটা দূর হয়নি। আমার মনে হচ্ছিল এটা হয়তো ঝড়ের আগের শান্তি। আমার ধারণাই সত্যি হলো। 4-5 দিন পর সন্ধ্যার বৌদি আবার আমার ঘরে এসে দাঁড়ালো, হাতে টাকা। তার চোখে ছিল অনুরোধ, মুখে ছিল লজ্জা। সে নিচু গলায় বলল, কৌশিক, আমার ওপর রাগ করো না, আমার মাথা ঠিক ছিল না। তুমি কি আমার জন্য একটা মোমবাতি এনে দেবে? তার অসহায় মুখটা দেখে আমার মায়া হলো। আমি না করতে পারলাম না। আমি নিঃশব্দে টাকাটা নিয়ে বেরিয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম সে কোনো একটা সমস্যায় পড়েছে, যা সে কাউকে বলতে পারছে না। আমার রাগ কমে গিয়ে তার জন্য উদ্বেগ হতে শুরু করলো। আমি যখন দোকান থেকে মোমবাতি নিয়ে ফিরছি, তখন আমাদের পাড়ার এক কাকিমার সাথে দেখা হলো। তিনি আমাকে দেখে বললেন, কিনে কৌশিক, তোর বৌদির খবর কি? শুনলাম নাকি খুব অসুস্থ। আমি অবাক হয়ে বললাম, কই না তো, কে বলল আপনাকে? তিনি বললেন, আরে, তোর বৌদির এক বান্ধবী আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকে। সেই মেয়েটাই বলছিল যে তোর বৌদির নাকি ত্বকের কোনো একটা বড় সমস্যা হয়েছে, যার জন্যে ও খুব দুশ্চিন্তায় আছে। কাকিমার কথাটা আমার মাথায় নতুন একটা চিন্তার জন্ম দিল। ত্বকের সমস্যা? তাহলে কি এই মোমবাতিগুলো সে কোনো চিকিৎসার জন্য ব্যবহার করে? কিন্তু মোমবাতি দিয়ে ত্বকের কি চিকিৎসা হতে পারে? বিষয়টা আমার কাছে আরও বেশি গোলমেলে মনে হলো। আমি বাড়ি ফিরে বৌদির হাতে মোমবাতিটা দিলাম। সে আগের মতোই ধন্যবাদ জানিয়ে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমি আর কোনো ঝুঁকি নিলাম না। আমি জানতাম বৌদি এখন আরও বেশি সতর্ক থাকবে। আমি শুধু দূর থেকে তার ঘরের দিকে লক্ষ্য রাখছিলাম। অনেক রাত পর্যন্ত তার ঘরের আলো জ্বলছিল। মাঝে মাঝে ভেতর থেকে বিড়বিড় করে কথা বলার মতো শব্দ আসছিল, যেন সে একা একাই কথা বলছে বা কাউকে কিছু নির্দেশ দিচ্ছে। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু এটা নিশ্চিত ছিল যে সে একা নয়। আমার মনে ভয় দানা বাঁধতে শুরু করল।
তাহলে কি বৌদি কোনো ভুল মানুষের পাল্লায় পড়েছে? সে কি কোনো তান্ত্রিক বা ভণ্ড কবিরাজের দ্বারা প্রভাবিত হয়ে এসব করছে? আজকাল তো খবরের কাগজে প্রায়ই এমন ঘটনা দেখা যায়। সুন্দর হওয়ার লোভে বা অন্য কোনো সমস্যায় পড়ে অনেক মেয়েই ভুল পথে চলে যায়। এই চিন্তাটা আমাকে অস্থির করে তুলল। পরের দিন আমি বৌদির সেই বান্ধবীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম, যার কথা কাকিমা বলেছিলেন। আমি খোঁজ নিয়ে তার ঠিকানা জোগাড় করলাম। মেয়েটির নাম ছিল দীপিকা। আমি তার কাছে গিয়ে আমার পরিচয় দিলাম এবং সব কথা খুলে বললাম। দীপিকা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু আমার উদ্বেগ দেখে সে মুখ খুলতে রাজি হলো। দীপিকা যা বলল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। সে বলল, পূজা বিয়ের আগে থেকেই নিজের চেহারা নিয়ে বড্ড বেশি সচেতন। ও সবসময় ভয় পেত যে ওর চেহারা যদি হারিয়ে যায় তাহলে কেউ ওকে ভালোবাসবে না। সম্প্রতি ও ইন্টারনেটে কোনো এক বিউটি গুরুর পাল্লায় পড়েছে, যে তাকে শিখিয়েছে গলানো মোমের সাথে কিছু ভেষজ মিশিয়ে মুখে লাগালে নাকি ত্বক চিরকাল তরুণ থাকে। আমি স্তব্ধ হয়ে দীপিকার কথা শুনছিলাম। সে আরও বলল, আমি ওকে অনেকবার বারণ করেছি, বলেছি এইসব বিপজ্জনক কাজ করিস না, তোর ত্বকের ক্ষতি হতে পারে, কিন্তু ও কারোর কথাই শোনে না। ওর মাথায় ঢুকে গেছে যে এই পদ্ধতিতেই ও পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকতে পারবে। ওর স্বামী দূরে থাকে, তাই ওর ভয় আরও বেড়ে গেছে। ও ভাবে যদি ওর চেহারা কমে যায় তাহলে ওর স্বামী হয়তো ওকে আর ভালোবাসবে না। এবার আমার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। বৌদির সেই যন্ত্রণাকাতর আর্তনাদের কারণও আমি বুঝতে পারলাম। গরম মোম যখন ত্বকে লাগে তখন কেমন যন্ত্রণা হতে পারে তা ভাবতেই আমার শরীর শিউরে উঠল। দীপিকার কাছ থেকে সত্যিটা জানার পর আমার মনটা বিষণ্ণ হয়ে গেল। আমি বৌদির ওপর রাগ করতে পারছিলাম না, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। নিজের চেহারা ধরে রাখার জন্য একটা মানুষ নিজেকে এতটা কষ্ট দিতে পারে? এটা তো এক ধরনের মানসিক সমস্যা। সে ভালোবাসার মানুষকে হারানোর ভয় নিজের শরীরকেই যন্ত্রণা দিচ্ছে। আমি বুঝতে পারছিলাম এই অবস্থায় তাকে একা দোষ দিয়ে লাভ নেই, তার পাশে দাঁড়ানো প্রয়োজন। আমি বাড়ি ফিরে এলাম একরাশ চিন্তা নিয়ে। কিভাবে আমি মা বাবাকে বিষয়টা বোঝাবো? তাঁরা কি বৌদির এই মানসিক অবস্থাকে বুঝতে পারবেন, নাকি তাঁরা তাকে ভুল বুঝবেন? আমি ঠিক করলাম প্রথমে আমাকে বৌদির সাথে সরাসরি কথা বলতে হবে। তাকে বোঝাতে হবে যে সে যা করছে তা ভুল এবং অত্যন্ত বিপজ্জনক। তাকে এটা বিশ্বাস করাতে হবে যে বাহ্যিক চেহারার চেয়েও মনের গুণাবলী অনেক বেশি দামি। সেদিন সন্ধ্যায় বৌদি যখন নিজের ঘরের দরজা বন্ধ করতে যাচ্ছিল, আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি শান্ত গলায় বললাম, বৌদি, আমি সব জানি। তুমি নিজের সাথে এই কষ্ট কেন করছো? আমার কথা শুনে বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় আর বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইল। তার হাত থেকে মোমবাতিটা মাটিতে পড়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি তাকে ধরে তার ঘরের ভেতরে নিয়ে গেলাম। তাকে বিছানায় বসিয়ে এক গ্লাস জল দিলাম। সে কাঁদতে শুরু করল। কান্নার মধ্যে দিয়েই সে তার মনের সব জমানো ভয়, অসুরক্ষিত বোধ আর কষ্টের কথা আমাকে বলতে লাগল। সে বলল, আমার খুব ভয় করে কৌশিক। যদি আমার চেহারা চলে যায় তাহলে রোহান আমাকে ছেড়ে দেবে। সবাই আমাকে শুধু আমার চেহারার জন্যই ভালোবাসে। এই চেহারাটা ছাড়া আমার আর কোনো পরিচয় নেই। তার কথাগুলো শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। আমি তাকে বললাম, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা বৌদি। দাদা তোমাকে তোমার চেহারার জন্য নয়, তোমাকে মানুষ হিসেবে ভালোবাসে। আর আমরা সবাই তোমাকে আমাদের পরিবারের সদস্য হিসেবে ভালোবাসি। তোমার চেহারা চলে গেলেও আমাদের ভালোবাসা একটুও কমবে না, বরং তুমি নিজের শরীরের যে ক্ষতি করছো তা জানতে পারলে আমরা সবাই আরও বেশি কষ্ট পাব। আমি তাকে অনেক করে বোঝালাম। তাকে বললাম, চেহারা চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের ব্যবহার, তার মন, তার ভালোবাসা চিরকাল থেকে যায়। তুমি যেটা করছো সেটা নিজেকে ভালোবাসার লক্ষণ নয়, এটা নিজেকে কষ্ট দেওয়া। চলো আমরা একজন ভালো ডাক্তারের সাথে কথা বলি, তিনি তোমাকে এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন। আমার কথায় সে কিছুটা শান্ত হল। তার চোখে আমি একটা নতুন আশার আলো দেখতে পেলাম। সেদিন রাতে বৌদি আর মোমবাতি ব্যবহার করেনি।
পরের দিন আমি মাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে সব কথা খুলে বললাম। মা প্রথমে শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার হাসিখুশি বৌমার মনে এত যন্ত্রণা লুকিয়ে আছে। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি সবসময় বৌদির চেহারার প্রশংসা করে অজান্তেই তার ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করেছেন। মা বৌদির ঘরে গেলেন। তিনি তাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোর মনের কষ্টটা বুঝতে পারিনি। আজ থেকে তুই আমার মেয়ে, তোর কোনো ভয় নেই, আমরা সবাই তোর পাশে আছি। শাশুড়ির বুকে আশ্রয় পেয়ে বৌদি শিশুর মতো কাঁদতে লাগল। বাড়ির পরিবেশটা ভারী হলেও সেদিন আমাদের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে গিয়েছিল। আমরা সবাই মিলে একটা নতুন লড়াই শুরু করার সিদ্ধান্ত নিলাম। আমরা বৌদিকে বোঝালাম যে দাদাকে সব সত্যি কথা জানানো উচিত, কারণ এই সম্পর্কে স্বচ্ছতা থাকা খুব জরুরি। বৌদি প্রথমে ভয় পাচ্ছিল, কিন্তু আমাদের সমর্থনে সে রাজি হল। সেদিন রাতে ভিডিও কলে সে দাদাকে সব কথা খুলে বলল। তার কথা শুনে দাদা কী প্রতিক্রিয়া দেবে সেই ভয়ে আমরা সবাই অপেক্ষা করছিলাম। দাদা ভিডিও কলে বৌদির সব কথা মন দিয়ে শুনল। তার মুখে কোনো রাগের চিহ্ন ছিল না, ছিল শুধু গভীর উদ্বেগ আর কষ্ট। বৌদির কথা শেষ হলে দাদা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, পূজা, আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য, তোমার চেহারার জন্য নয়। তুমি কেন ভাবলে যে তোমার চেহারার পরিবর্তন হলে আমার ভালোবাসা কমে যাবে? তুমি নিজেকে এতটা কষ্ট দিয়েছ, এটা ভাবতেই আমার খুব খারাপ লাগছে। দাদার কথায় বৌদির চোখ দিয়ে জলের ধারা নামল। এতদিন ধরে যে ভয়টা সে মনের মধ্যে পুষে রেখেছিল, দাদার একটা কথাতেই সেটা যেন গলে জল হয়ে গেল। দাদা বলল, আমি ম্যানেজারের সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ছুটির ব্যবস্থা করছি। আমি তোমার কাছে ফিরে আসব, আমরা একসাথে এই সমস্যার মোকাবিলা করব। তোমার একজন ভালো কাউন্সিলরের প্রয়োজন, আর সবচেয়ে বেশি প্রয়োজন আমার সঙ্গের। দাদার এই পরিণত আচরণ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম। মা বাবার চোখে ছিল স্বস্তির অশ্রু। আমি বুঝতে পারলাম আমার দাদা সত্যি আমার বৌদিকে কতটা ভালোবাসে। এই ঘটনাটা তাদের সম্পর্কের ভিতকে যেন আরও মজবুত করে দিল। তারা একে অপরের কাছে শুধু স্বামী স্ত্রী রইল না, হয়ে উঠল পরস্পরের সবচেয়ে বড় শক্তি। পরের দিন থেকেই আমাদের বাড়িতে একটা নতুন সকাল শুরু হলো। বৌদির মুখ থেকে ভয়ের মেঘটা কেটে গিয়েছিল। সে আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠল। মা এখন আর তার চেহারার প্রশংসা করতেন না, করতেন তার হাতের রান্নার প্রশংসা, তার গোছানো স্বভাবের প্রশংসা। বাবা তাকে বিভিন্ন ভালো বই এনে দিতেন পড়ার জন্য। আমি তার সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম তার মনটাকে অন্যদিকে চালিত করতে। আমরা একজন নামকরা বনবিদের সাথে যোগাযোগ করলাম। প্রথম বৌদি যেতে ইতস্তত করছিল, কিন্তু আমরা সবাই মিলে তাকে সাহস জোগালাম। ডাক্তার তার সাথে কথা বলে জানালেন যে বৌদি বডি ডিসমরফিক ডিসঅর্ডার নামক এক ধরনের মানসিক সমস্যায় ভুগছে, যেখানে রোগী নিজের চেহারার সামান্য ত্রুটিকে অনেক বড় করে দেখে এবং তা নিয়ে অবসাদে ভোগে। তিনি কিছু ওষুধ দিলেন এবং নিয়মিত কাউন্সেলিংয়ের পরামর্শ দিলেন। আমরা ডাক্তারের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতে লাগলাম। বৌদিও খুব সহযোগিতা করছিল। সে বুঝতে পেরেছিল যে সে অসুস্থ এবং তার চিকিৎসার প্রয়োজন। তার মধ্যে যে পরিবর্তন আসছিল তা আমরা সবাই অনুভব করতে পারছিলাম। সে এখন আর ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকত না। সে নতুন নতুন জিনিস শিখতে শুরু করল, যেমন গিটার বাজানো, ছবি আঁকা ইত্যাদি। এরই মধ্যে খবর এলো দাদা 1 মাসের ছুটি নিয়ে বাড়ি আসছে। এই খবরটা আমাদের সবার মনে আনন্দের ঢেউ বইয়ে দিল। বৌদির মুখে যে হাসিটা আমি সেদিন দেখেছিলাম তা ছিল তার জীবনের সবচেয়ে নিখাদ এবং সুন্দর হাসি। সে দাদার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। তার প্রস্তুতিতে কোনো কৃত্রিমতার ছাপ ছিল না, ছিল শুধু ভালোবাসা আর আন্তরিকতা। দাদা যেদিন বাড়ি ফিরল সেদিন আমাদের বাড়িতে যেন উৎসবের পরিবেশ। দাদা আর বৌদিকে একসাথে দেখে মনে হচ্ছিল তারা যেন নতুন করে প্রেমে পড়েছে। দাদা এক মুহূর্তের জন্য বৌদিকে চোখের আড়াল হতে দিচ্ছিল না। সে তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে বৌদিকে বোঝালো জীবনে চড়াই উতরাই আসবেই, কিন্তু তারা যদি একসাথে থাকে
তাহলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। দাদার উপস্থিতি বৌদির সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে আরও দ্রুত করে তুলল। সে বুঝতে পারল ভালোবাসা মানে শুধু বাহ্যিক আকর্ষণ নয়, ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা, একে অপরের শক্তি হয়ে ওঠা। আমাদের পরিবার একটা বড় বিপদ থেকে রক্ষা পেল। একটা ভুল ধারণা আর মানসিক অবসাদ যে একটা সুন্দর জীবনকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে তা আমরা সবাই হাড়ে হাড়ে উপলব্ধি করলাম। দাদার 1 মাসের ছুটি যেন চোখের পলকে শেষ হয়ে গেল। এই 1 মাসে আমাদের বাড়িটা আবার আগের মতো হাসি খুশি আর প্রাণবন্ত হয়ে উঠেছিল। দাদা আর বৌদির সম্পর্কটা এখন আগের চেয়েও অনেক বেশি গভীর আর মজবুত। তারা এখন শুধু স্বামী স্ত্রী নয়, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। বৌদির কাউন্সেলিং চলছিল এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠছিল। তার আত্মবিশ্বাস ফিরে এসেছিল। সে বুঝতে পেরেছিল তার পরিচয় শুধু তার চেহারায় নয়, তার ব্যক্তিত্বে, তার গুণে। দাদার ফিরে যাওয়ার দিনটা আমাদের সবার জন্য খুব কঠিন ছিল, কিন্তু এবার বৌদির চোখের জল থাকলেও সেই জলে কোনো ভয় বা হতাশা ছিল না, ছিল ভালোবাসা আর অপেক্ষা। সে দাদাকে হাসি মুখে বিদায় জানালো। সে দাদাকে কথা দিল যে সে নিজের যত্ন নেবে এবং কোনোভাবেই ভেঙে পড়বে না। তাদের এই বিদায় দৃশ্য দেখে আমাদের সবার মন ভরে গেল। দাদা চলে যাওয়ার পর বৌদি তার জীবনটাকে নতুনভাবে সাজাতে শুরু করল। সে তার পড়াশোনাটা আবার শুরু করার সিদ্ধান্ত নিল, যেটা সে বিয়ের জন্য ছেড়ে দিয়েছিল। সে ডিস্টেন্সে মাস্টার্সের জন্য ভর্তি হলো। পড়াশোনার পাশাপাশি সে বাড়ির সমস্ত দায়িত্ব খুব সুন্দরভাবে সামলাতে লাগল। তার মুখের দিকে তাকালে এখন আর সেই কৃত্রিম চেহারা দেখা যায় না, দেখা যায় একটা আত্মবিশ্বাসী, শিক্ষিত এবং সুখী নারীর প্রতিচ্ছবি। একদিন সন্ধ্যায় আমি বারান্দায় বসেছিলাম। বৌদি আমার জন্য কফি নিয়ে এলো। আমরা একসাথে কফি খেতে খেতে গল্প করছিলাম। সে আমাকে বলল, ধন্যবাদ কৌশিক, সেদিন যদি তুমি সাহস করে আমার মুখোমুখি না হতে, তাহলে হয়তো আমি ওই অন্ধকার জগৎ থেকে কোনো দিনই বেরিয়ে আসতে পারতাম না। তুমি শুধু আমার দেওর নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তার কথা শুনে আমার চোখে জল চলে এলো। আমি বললাম, এটা আমার কর্তব্য ছিল বৌদি। আমাদের পরিবারে যে ঝড়টা এসেছিল সেটা আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে। আমরা শিখেছি যে পরিবারের কোনো সদস্যের অস্বাভাবিক আচরণ দেখলে তাকে ভুল না বুঝে তার কারণটা খোঁজার চেষ্টা করা উচিত। মানসিক স্বাস্থ্যও যে শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ, এই কথাটা আমরা সবাই বুঝতে পেরেছি। সবচেয়ে বড় শিক্ষাটা পেয়েছেন আমার মা। তিনি এখন বোঝেন একটা মেয়ের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার গুণে এবং শিক্ষায়। কয়েক বছর কেটে গেছে। দাদা এখন বিদেশের কাজ ছেড়ে দিয়ে দেশে ফিরে এসেছে এবং এখানেই একটা ভালো চাকরি করছে। বৌদি তার মাস্টার্স শেষ করে একটা স্কুলে শিক্ষিকতা করছে। তাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে। তাদের ছোট্ট সংসারটা এখন ভালোবাসায় পরিপূর্ণ। আমাদের বাড়িতে আর কোনো মোমবাতি আসে না, কারণ আমাদের বাড়ির প্রতিটি কোণ এখন জ্ঞান, ভালোবাসা আর হাসির আলোয় আলোকিত। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো, বাহ্যিক চেহারায় জীবনের সবকিছু নয়। অনেক সময় চেহারার প্রতি অতিরিক্ত মোহ আমাদের মানসিক সমস্যার দিকে ঠেলে দেয়, যা আমাদের জীবন এবং সম্পর্কগুলোকে নষ্ট করে দিতে পারে। আসল সৌন্দর্য হলো মানুষের মন, তার চরিত্র, তার শিক্ষা এবং তার ব্যবহার। ভালোবাসার ভিত্তি কখনো বাহ্যিক রূপ হতে পারে না। তার ভিত্তি হলো বিশ্বাস, সম্মান এবং পরস্পরের প্রতি সহমর্মিতা। আমাদের উচিত নিজেদের এবং আমাদের চারপাশের মানুষদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া। কোনো সমস্যা দেখলে তা লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনা করা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া। কারণ একটা সুস্থ মনই একটা সুন্দর জীবনের চাবিকাঠি। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।